to Alex Medi Solution. আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, সলিউশন মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা। তো এই চ্যাপ্টারটা ভালোই ইম্পর্টেন্ট আছে, মানে বেশি সিলেক্টিভ জায়গাগুলো পড়লেই আর কি হয়ে যায় আর কি। তো সিলেক্টিভ জায়গাগুলোই আর কি বেশি ভালো করে পড়ানোর চেষ্টা করব। তো গত সব ক্লাসের মতো আজকে আমি মেনলি আজমল স্যার পড়াবো, কিন্তু আলিম স্যারের ইনফরমেশনগুলো কভার করে দেবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো এই ফার্স্ট ক্লাস থেকে আর কি এখান থেকে কিছু পড়তে হবে না, এখান থেকে এমনিই পারো, সব জানো। পুরুষ প্রজননতন্ত্র দিয়ে শুরু হয়েছে, স্ত্রী প্রজননতন্ত্র দিয়ে শেষ। ওকে, তো পুরুষ প্রজননতন্ত্র একটা আছে তোমার দুভাগে ভাগ করা হয়েছে, একটাকে মুখ্য, একটা হচ্ছে আনুষঙ্গিক, ঠিক আছে। আর এই যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে তাকে হচ্ছে মুখ্য জনন অঙ্গ বলা হয়। তার মানে কি টেস্টিসে কিন্তু মানে স্ক্রোটামের মধ্যে যে টেস্টিস থাকে সেখানেই তো তোমার শুক্রাণু উৎপন্ন হয়, তাহলে সেটাই হচ্ছে তোমার মুখ্য জনন অঙ্গ। আর যে সব অঙ্গ শুক্রাণু সঞ্চয় এবং পরিবহনের কাজে নিয়োজিত থাকে সেগুলোকে বলা হয় আনুষঙ্গিক অঙ্গ। তার মানে আমি বলতে পারি যে শুক্রাশয় ছাড়া আর বাকি সবগুলোই, ঠিক আছে। তার মধ্যে আছে তোমার ভাস ডিফারেন্স, পেনিস, এগুলো আর কি। তো তারপরে আসো যে শুক্রাশয়ের কথা কি বলছে। একজোড়া ডিম্বাকার শুক্রাশয় স্ক্রোটাম নামক একটি থলির ভেতরে আবদ্ধ থাকে। শুক্রাশয় হচ্ছে তোমার মুখ্য জননাঙ্গ, আর বাকিগুলো হচ্ছে আনুষঙ্গিক। আমি একটু আগেই তো বললাম, তার মানে এটা আর পড়তে হবে না। যে বিষয়গুলো এমনিতেই মনে থাকে না সেই বিষয়গুলো পড়া যাবে না, যে বিষয়গুলো মনে থাকে না সেই বিষয়গুলো বারবার পড়তে হবে। একজোড়া ডিম্বাকার শুক্রাশয় স্ক্রোটাম নামক থলির ভেতরে আবদ্ধ থাকে, যে একটু আগে আঁকছিলাম যে স্ক্রোটাম নামক থলির ভেতরে আবদ্ধ থাকে, ঠিক আছে। তো এই শুক্রাশয় যেটা ডিম্বাকার শুক্রাশয় স্ক্রোটাম নামক একটি থলির ভিতরে আবদ্ধ, শুক্ররজ্জু দিয়ে লাগানো অবস্থায় দু পায়ে রোশন দিতে, আচ্ছা ওটা দরকার নাই। স্ক্রোটাম নামক থলির ভিতরে যে থাকে এটুকু জানলেই হয়ে যাচ্ছে, আর এটা তোমরা সবাই জানো। স্ক্রোটামের ভেতর শুক্রাশয় দুটি পাশাপাশি অবস্থান করে, বাম দিকের স্ক্রোটামটি বড়, কিছুটা ঝোলা। তার মানে হচ্ছে আমি যদি এই যে ডান বাম দেখি, আমাদের কিন্তু আবার ছবির ক্ষেত্রে ডান বাম কিন্তু উল্টা হয়ে যায়, তাই না? তার মানে আমাদের কাছে যেটা ডান মনে হবে সেটা বাম, আর যেটা বাম মনে হবে সেটা ডান। কি বলছে যে বাম দিকের স্ক্রোটামটি কিছু বড় এবং ঝোলা। তার মানে আমাদের কাছে যদি এটা ডান হয়, তার মানে এটা হচ্ছে তোমার বাম পাশাটা একটু ঝোলা। তার মানে আমি ঠিকই আঁকাইছি, কিন্তু অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী আঁকাইছি। তারপরে হচ্ছে প্রতিটি শুক্রাশয় প্রায় হচ্ছে 4 সেন্টিমিটার এবং 10 থেকে 11 গ্রাম ওজন বিশিষ্ট। প্রতিটি শুক্রাশয় হচ্ছে 4 সেন্টিমিটার আর হচ্ছে 10 থেকে 12 গ্রাম ওজন বিশিষ্ট। এই দৈর্ঘ্যটাও লাগবে এবং ওজনটাও লাগবে, কিছু করার নেই। প্রত্যেক শুক্রাশয়ের ভিতরে 1000টি সূক্ষ্ম এবং প্যাঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। এটা হচ্ছে তোমার শুক্রাশয়ের ভেতরে। টেস্টিসের ভেতরে এরকম কুণ্ডলিত, ঠিক আছে, এরকম কুণ্ডলিত কয়েকটা নালী থাকে, ওইগুলোকেই তোমার হচ্ছে সেমিনিফেরাস নালিকা বলতেছে। এই সেমিনিফেরাস নালিকাগুলো হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ বা লেটিক কোষে ডিবানো থাকে, এটাও ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই স্লাইড থেকে এতটুকুই ইম্পর্টেন্ট। তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। তারপর কি বলছে, সেমিনিফেরাস নালিকা কতগুলো সংগ্রাহক নালিকায় উৎপন্ন হয়ে জালিকাকার গঠন সৃষ্টি করে, বললাম না? সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয় এবং একটি জালিকাকার ওই জালের মতো গুটুলি মানে প্যাঁচানো অবস্থায় থাকে, টুইস্টেড অবস্থায় থাকে, সোজা কথা আর কি। তো এই জালের মতো গঠনটাকে বলা হইতেছে রেটিটেস্টিস, ঠিক আছে। জালের মতো গঠনটাকে বলা হইতেছে রেটিটেস্টিস থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিটার লম্বা সংগ্রাহক নালী সৃষ্টি হয়। কালেক্টিং ডাক্ট বলা হয় যেটাকে, ঠিক আছে। আমরা ইংরেজিতে এখনও পড়তেছি কালেক্টিং ডাক্ট বলে এটাকে। প্রত্যেক শুক্রাশয় শীর্ষদেশ থেকেই শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিসে মিলিত হয়। এই যে এপিডিডাইমিস কোনটা, এই যে এখান থেকে, যেগুলো মানে বুঝবা না সেগুলো চিত্র থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। ওকে, তারপরে আসো সংগ্রাহক নালিকাগুলোকে ভাষা ইফারেন্সিয়া বলা হয়। সংগ্রাহক নালী যেগুলো কালেক্টিং ডাক্ট সেগুলোকে হচ্ছে তোমার ভাষা ইফারেন্সিয়া বলা হয়। ভাস ডিফারেন্স এক জিনিস, ভাষা ইফারেন্সিয়া আরেক জিনিস, ঠিক আছে। সংগ্রাহক নালী একটা কি করতেছে, সংগ্রহ করতেছে। মনে করলে একটা জিনিস, এটার মধ্যে আমি সংগ্রহ করতেছি, মানে কি আউট হচ্ছে নাকি ইনপুট হচ্ছে নাকি আউটপুট হচ্ছে, হচ্ছে না। তো যেটা ইনপুট হচ্ছে সেটা কিন্তু ইফারেন্সিয়া।
এভাবে মনে রাখবা। তারপরে এটার কাজ কি, স্পার্মাটোজেনেসিস। তেমনি করে কিসের কাজ, তার মানে স্পার্মাটোজেনেসিস শুক্রাশয়ের কাজ। স্পার্মাটোজেনেসিস মানে হচ্ছে শুক্রাণু উৎপন্ন করতেছে, শুক্রাণু উৎপন্ন করে, এটাই প্রধান কাজ। তারপর শুক্রাশয়ের লেডিক কোষ টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন করে। কি করে? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা ভুলে যাও, খালি মনে করো শুক্রাশয় খালি শুক্রাণু উৎপন্ন করে, কিন্তু শুক্রাশয়ের লেডিক কোষ যে তোমার টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় 1500 শুক্রাণু উৎপন্ন করে। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় 1500 শুক্রাণু উৎপন্ন করে। এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানকার সংখ্যা রিলেটেড যে জিনিসগুলো, এটা খুবই কম আছে সংখ্যা রিলেটেড যে জিনিস। সো ওইটা ইনফরমেশন রিলেটেড যে জিনিসগুলো, ওগুলো মানে পড়ে ফেলতে হবে। এমনি তুমি অন্যান্য অধ্যায়ে তুমি বাদ দাও, ঠিক আছে, কিন্তু এই অধ্যায়ে কিন্তু খুবই কম আছে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা এখনও এগুলো ফেস করতেছি, এই কোয়েশ্চেনগুলো। সো এটা ইম্পর্টেন্ট। এপিডাইমিসিসে আসো, প্রত্যেক শুক্রাশয়ের ভাষা ইফারেন্সে একত্রে মিলিত হয়ে তোমার এপিডিডাইমিস গঠন করে। তার মানে হচ্ছে এই যে এখান থেকে যে সেমিনিফেরাস নালিকা আসলো, তারপর রেটিটেস্টিস হয়ে ভাষা ইফারেন্সিয়ায় সংগ্রাহক নালিকাগুলো হচ্ছে তোমার ভাষা ইফারেন্সিয়ায়, মানে সংগ্রাহক নালিকাগুলোকেই তো তোমার ভাষা ইফারেন্সিয়া বলা হয়। তো ভাষা ইফারেন্সিয়া বা সংগ্রাহক নালিকায় যে মিলিত হলো, সেগুলো পরে আবার কিসে যায়? পরে আবার এপিডিডাইমিসে যায়। তো এপিডিডাইমিস হচ্ছে 3টে অংশে বিভক্ত। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে মধ্যখণ্ড বা দেহ, আর একটা হচ্ছে লেজ বা কওডা। লেজ যেটা মানেই তো কওডা। আমরা রুই মাছে পড়ে আসছিলাম, তাই না? রুই মাছে কিন্তু আমরা পড়ে আসছিলাম কডেট অঞ্চল। ঠিক আছে, তো এখানে কাজের ক্ষেত্রে কি বলছে? এপিডিডাইমিস শুক্রাণুর ভেতর থেকে তরল ও কঠিন অসার পদার্থ আলাদা করে শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায়। অত কিছু পড়তে হবে না, যেটা মেইন জিনিস সেটা হচ্ছে শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায়, এটুকু পড়লেই হয়ে যাবে। এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে, এটাও ইম্পর্টেন্ট আছে, কিন্তু মেইন কাজ কি? শুক্রাণু নিষেক ক্ষমতা করে। আর হচ্ছে এগুলোকে নিউট্রিয়েন্ট দিয়ে সেটাকে সতেজ রাখে, নিউট্রিয়েন্ট দিয়ে। ঠিক আছে, এপিডিডাইমিসটা। আর ভাস ডিফারেন্স কি বলছে? শুক্রনালী প্রতিটি এপিডাইমিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, বড় গহ্বর মোটা প্রাচীর বিশিষ্ট একটি ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয়। ভাস ডিফারেন্স শ্রেণী গহ্বরে প্রবেশ করে এবং মূত্রথলির ওপর বেঁকে অবস্থান করে। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবা, একদম 9.1 যে ছবিটা, ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি আর আগের স্লাইডে যাচ্ছি না, একটু দেখে দেখে পড়বা, তাহলেই হবে। মূত্র নালী অতিক্রম করার পর অ্যাম্পুলা নামক একটি মাকু আকৃতির ফোলা অংশ গঠন করে। অ্যাম্পুলা মানে কি? অ্যাম্পুলা মানেই ফোলা অংশ, এটা সবসময় মনে রাখবে। অ্যাম্পুলা মানেই ফোলা অংশ, ঠিক আছে, এটা মনে রাখবে। অ্যাম্পুলা পরে সেমিনাল ভেসিকলে উন্মুক্ত হয়। সেমিনাল ভেসিকলের কী বলে ওটাকে? ভাস ডিফারেন্সের প্রধান কাজ হচ্ছে তোমার সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা। শুক্রাণু পরিবহনের কাজ করা কার কাজ? হচ্ছে শুক্রনালীর কাজ। নালী দিয়েই তো কিছু পরিবহন হবে, যাবে আসবে আর কি। তবে কিছু সময়ের জন্য শুক্রাণু জমাও রাখে। আচ্ছা, ঠিক আছে। সেমিনাল ভেসিকল কি বলছে? সেমিনাল ভেসিকল হচ্ছে তোমার থলিকাকার একটা গ্রন্থি, ঠিক আছে। এটি ক্ষুদ্রনালীর দ্বারা শুক্রনালীর সাথে যুক্ত থাকে, শুক্রনালীর সাথে ইনক্লুডেড, ওখানে মানে বের হয় আর কি, একটা ছিদ্রপথ ওপেনিং আছে আর কি। আর কাজ কি? এই যে তোমার হচ্ছে সেমিনাল তরল ক্ষরণ করে, যার হচ্ছে 70% হচ্ছে তোমার বীর্য বা সিমেন্ট গঠন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর বীর্যের প্রধান উপাদান কি? এটাও খুবই ইম্পর্টেন্ট। 3টা জিনিস আছে বা 3-4টা জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমার আসবে কি, যে বীর্যের উপাদান নয় কোনটি, এভাবে প্রশ্ন আসবে। এখানে কি বলছে? প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল, ঠিক আছে। এগুলো এমনিই মনে থাকবে। প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল, ঠিক আছে। এবং কয়েক ধরনের প্রোটিন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বীর্যের প্রধান উপাদান। এটা হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। আর হচ্ছে ক্ষেপণনালী কথা কি বলছে? যে 19 মিলিমিটার লম্বা এবং 3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট যে নালী, সেটা হচ্ছে ক্ষেপণনালী। খালি 19 মিলিমিটার লম্বা, এটা খালি পরে রাখলেই হবে। 19 মিলিমিটার যে লম্বা, এটা পরে রাখলেই হবে। আর মূত্রনালী বা ইউরেথ্রা, এটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার লম্বা, এটুকু পরে রাখলেই হবে। আর এই কথাগুলো, এই যে কতগুলো দৈর্ঘ্য, ঠিক আছে, এগুলো মনে রাখার জন্য আমি একটা নেমোনিক বানাই দিতেছি, ঠিক আছে। পছন্দ হলে পড়বা, না হলে পড়ার দরকার নেই। আর এখান থেকে রাষ্ট্রীয় একটু পড়াই নেই আর কি। এই বহিঃযৌনাঙ্গের কথা কি বলছে? 2 রকম, একটা হচ্ছে স্ক্রোটাম, একটা হচ্ছে শিশ্ন, ঠিক আছে। স্ক্রোটাম যেটার ভেতরে তোমার হচ্ছে শুক্রাশয়টা ছিল, সেটা হচ্ছে তোমার স্ক্রোটাম। আর শিশ্ন হচ্ছে তোমার পেনিস, ঠিক আছে। আর এখান থেকে আর কি তোমার বেশি কিছু পড়ার নেই এখান থেকে।
এখানটা মনে রাখবা যে স্ক্রোটাম 5 ধরনের পেশিস্তর ক্রমান্বয়ে বিন্যস্ত থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখনও পড়তেছি, তোমাদের এখানে পেশিস্তরগুলোর নাম দেওয়া নাই। আমরা এখন 5 ধরনের পেশিস্তরের নাম সহ পড়তেছি মেডিকেলে আসে, বুঝছো? আমরা এখন নাম সহ পড়তেছি 5 ধরনের। এখন তোমাদের বলবো না ওই স্কিন থাকে, তারপরে হচ্ছে এপেন্ডাইমাল স্পেস থাকে, তারপরে হচ্ছে তোমার ডার্টোস মাসেল থাকে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু থাকে, সেগুলো বলে এখন মাথা নষ্ট করব না, এখন দরকার নেই। সুপারফিশিয়াল ফাসা থাকে, ডিপ ফাসা থাকে না, শুধুমাত্র সুপারফিশিয়াল ফাসা থাকে, ঠিক আছে? এগুলো থাকে 5 ধরনের পেশিস্তর, ওগুলো আর বলে মাথা নষ্ট করবো না, এগুলো পড়তে হবে। আর এখান থেকে তোমার এই যে স্ক্রোটাম শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রা রক্ষা করে। অনুকূল তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমাদের বডির টেম্পারেচার 34 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কম। এটা কিন্তু তোমাদের আজমল স্যারের বইতে বলা নাই, সেটা কিন্তু লিখে রাখো যে দেহের তাপমাত্রা থেকে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের কমায় রাখে এই মানে স্ক্রোটামটা। কেন কমায় রাখে? এই কম তাপমাত্রার কারণে শুক্রাণু উৎপাদন ত্বরান্বিত হয়, অ্যাক্সিলারেট হয়, সেই কারণে আমাদের তাপমাত্রাটা কমানোর প্রয়োজন। সেই কারণে কিন্তু এই যে শুক্রাশয় যেটা, সেটা কিন্তু স্ক্রোটামের মধ্যেই থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে না। অনেকের দেখবা কি যে এই যে দ্বারা এখন কীভাবে দেখে, মনে করো এই যে এটা অ্যাবডোমেন, এটা থাই, হ্যাঁ, এটা 2টা পা, আর এটা হচ্ছে তোমার শুক্রাশয়, ঠিক আছে? অনেকের দেখবা টেস্টিসটা আগে আমাদের এই যে অ্যাবডোমেনে থাকে ছোটোবেলায়, মানে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের শুক্রাশয়টা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ছিল। কিন্তু যখন আমরা বড় হতে থাকলাম তখন হচ্ছে শুক্রাণু উৎপাদন করার প্রক্রিয়া চলতে থাকলো, তখন হচ্ছে তোমার এই শুক্রাণু মানে শুক্রাশয়টা স্ক্রোটামের মধ্যে চলে আসে। সেই কারণেই আমরা যখন ফিটাসে ছিলাম তখন আমাদের শুক্রাণু উৎপন্ন হইতো না, কারণ কি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, কিন্তু শুক্রাণু উৎপাদনের জন্য আমাদের কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। অনেকে বলবে মাত্র 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এই ব্যবধানের জন্য শুক্রাণু উৎপন্ন হয় না। ইয়েস, মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ব্যবধানের জন্য শুক্রাণু উৎপাদন বাধাগ্রস্ত হয়, আর 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ব্যবধানের জন্য শুক্রাণু উৎপাদন একদম বন্ধ হয়ে যেতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো জানানোর একটু দরকার ছিল যাতে তোমার এই 32 আর 34টা মনে রাখতে পারো। এই অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে যে নাইমা আসে, এটা তোমরা ইনশাল্লাহ যদি তোমরা মেডিকেলে চান্স পাও, সবার জন্যই দোয়া করি, তখন তোমরা এটা পড়তে পারবা। এটা আর কি এই 34 আর 32 মনে রাখার জন্য, আর 2 আর 4 মনে রাখার জন্য তোমাদেরকে একটু চিত্র এঁকে পড়াইছি যাতে তোমাদের একটু মনে থাকে, ঠিক আছে? এগুলা তোমরা পার্সোনালি নিও না, ঠিক আছে? এগুলো কিন্তু আমি শুধু মেডিকেলের পড়াইলাম শুধুমাত্র মনে রাখার জন্য। তোমার ওই 32 আর 34 এগুলো মনে রাখার লাগবে না যে নামতেছে নাকি উঠতেছে, এগুলো মনে রাখার লাগবে না, এগুলো তোমরা পরে ভবিষ্যতে যাই পড়বা। আর এখানে আসো তোমার এই শিষ্ণ বা পুরুষাঙ্গ, ওই তোমার সেন্টিমিটারের ওইগুলো তো পড়াইলাম না। আচ্ছা এখানে আসো, একটু জায়গা নাই তো সেজন্য আর কি পড়াইতে সমস্যা হয়, এগুলো একটু মুছা দিই। হ্যাঁ আসো, একটা নেমোনিক লেখো। নেমোনিকটা একটু কঠিন, কিন্তু আমি লিখছি তো, বুঝতেই তো পারতেছো। এখন কত আগে বানাইছিলাম, স্টুডেন্ট অবস্থায় বানাইছিলাম। লেখো যে শিলা লেখো, শিলা আপুর ভাষণ শুনে ক্ষেপে গেল ইউরেকা ভাবি। এটা দিকে মনে রাখবা, শিলা তোমার একজন নামে, শিলা একটা আপু আছে, তো সেই শিলা আপুটা তোমার ইউরেকা নামক একটা ভাবিকে ভাষণ শোনালো। সেই ভাষণ শুনে ইউরেকা ভাবি খেপে গেল, ঠিক আছে? এভাবে মনে রাখবা। এখন আসো কী দিয়ে কী মনে রাখবা, এখানে আসল জিনিসই তো লিখি নেই। এই শিলার উপরে লেখো হচ্ছে তোমার 4 আপুর সরি ঠান্ডা লেগে গেছে, বুঝছো? ঠান্ডা নিয়েও তোমাদের ক্লাস করাইতেছি, গলা পুরো বেসে গেছে, আমার কষ্ট হচ্ছে, গলা অনেক ব্যথা হচ্ছে,
তারপরেও ক্লাস করাচ্ছি। এখানে লেখো তোমার 4 সেন্টিমিটার, আপুর এখানে লেখো 4 মিটার, ভাষণের এখানে লেখো তোমার 40 সেন্টিমিটার, আর ক্ষেপের এখানে লেখো তোমার 19 সেন্টিমিটার। এগুলো কিন্তু অন্য কালি দিয়ে লিখলে মনে হয় ভালো হতো, তাই না? তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, একবার লিখে আরেকবার পড়ানোর সময় অন্য কালি দেওয়া আছে। ইউরেকার এখানে লেখো যে 25, আচ্ছা সরি 19 তো তোমার সেন্টিমিটার না, 19 হচ্ছে তোমার মিলিমিটার। এই যে আমি ভুল করে ফেলছি, তো তোমরা ভুল করে ফেলবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মিলিমিটার। আর ইউরেকা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। তো কী লিখবা আবার পড়াচ্ছি। শিলা আপুর ভাষণ শুনে খেপে গেল ইউরেকা ভাবি। মানে হচ্ছে শিলা থেকে আসতেছে তোমার শুক্রাণু, শিলা থেকে আসতেছে তোমার শুক্রাণু, মনে থাকবে? শিলা থেকে আসতেছে তোমার শুক্রাণু, শিলা থেকে আসতেছে শুক্রাণু, মানে সরি শুক্রাশয়। শিলা থেকে আসতেছে তোমার শুক্রাশয়। শুক্রাশয়ের দৈর্ঘ্য কত ছিল? 4 সেন্টিমিটার ছিল। তোমরা একটু দেখে আসো। শুক্রাশয়ের দৈর্ঘ্য আমি 4 সেন্টিমিটারই লিখছি। আর আপু থেকে আসতেছে তোমার এপিডিডাইমিস, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। 4 থেকে 6 মিটার লেখা আসছিল, আমি 4 মিটার দিয়ে মনে রাখতাম। আর ভাষণ থেকে আসতেছে তোমার ভাঁজ ডিফারেন্স, ভাঁজ ডিফারেন্সের দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 থেকে 50 সেন্টিমিটার, আমি 40 দিয়ে লিখছি। আর ক্ষেপে থেকে আসতেছে তোমার মানে ক্ষেপণ নালী যেটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 19 মিলিমিটার। আর ইউরেকা থেকে আসতেছে তোমার ইউরেথ্রা, যেটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা কিন্তু কিডনির চ্যাপ্টারে পড়ে আসছি, যারা পড়ো নাই, আমার ক্লাসটা করো নাই, তারা করে আসো। আর হচ্ছে তাহলে এই কিন্তু হয়ে গেল। বুঝো নাই কে কে? না বুঝলে আমি নেমোনিকের আলাদা আলাদা ক্লাস নিব, সেখানে নিশ্চয়ই বুঝে যাবা। সেই ক্লাসগুলো তোমার হচ্ছে এখন দেওয়া সম্ভব না, ঈদের পরে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আর দেওয়া সম্ভব না, ঈদের পরে দিব ইনশাল্লাহ। ঈদের তাও 1 মাস দেরি হবে, ঈদের 1 মাস পরে দেওয়া শুরু করব। এই নেমোনিকগুলো যে আমি দেই না, নেমোনিকগুলো যেগুলো বানাইছি আমি, সেগুলা আমি আলাদা আলাদা খণ্ড খণ্ড 2 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও বানায় তোমার হচ্ছে আমার চ্যানেলে দেবো ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এখান থেকে তো এটা বোঝাই গেল। আচ্ছা, একটা নেমোনিক বোঝাইতে যদি আমি এতক্ষণ লাগাই দিই তাহলে হবে না। তোমরা যারা মানে এখনও বুঝে নাই, তারা ভিডিওটা আবার একটু পজ করে দেখে নিবা, ঠিক আছে? তো আমি এখন এটা মুছা দিই। তো এখন আমরা শিশ্ন পড়ব। শিশ্ন বা পুরুষাঙ্গ কি, যেটা তোমরা পেনিস হিসাবে চিনো, ঠিক আছে? ওইটাই হচ্ছে তোমার শিশ্ন এবং পুরুষাঙ্গ, ঠিক আছে? মানে শিশ্নর নাম পুরুষাঙ্গ হলো কেন আমি ঠিক জানি না কেন হলো, কিন্তু আসল প্রধান জননাঙ্গ কিন্তু আমাদের শুক্রাশয়, ঠিক আছে? শিশ্ন বা পুরুষাঙ্গ এটা হচ্ছে তোমার একটি বহিরাঙ্গ, যেটা হচ্ছে তোমার যার ভেতর দিয়ে তোমার ইউরেথ্রা তোমার পাস করে, যার ভিতর দিয়ে আমাদের ইউরেথ্রা পাস করে, ঠিক আছে? আর শিশ্নর তো এই যে বাইরে চর্বি নেই, কিন্তু পাতলা টিস্যু আছে। আচ্ছা, পাতলা টিস্যু আছে, এটা আমরা জানি। আর সে শিশ্নর তো আলগা, আচ্ছা ঠিক আছে, ওটা দরকার নেই। যে অংশ থেকে শিশ্ন, আচ্ছা ওটাও দরকার নেই। ছাতা আকৃতির লাল মুন্ডিকে গ্ল্যান্স পেনিস বলে, এটা ইম্পর্টেন্ট আছে। এতে সবচেয়ে বেশি স্নায়ুর প্রান্তদেশ উন্মুক্ত। মুন্ডিকে যে আমরা ঢেকে রাখে, তার নাম হচ্ছে প্রিপিউস। এই মুসলমান পুরুষে এটাই কেটে ফেলা হয়। মুসলমানের সময় তোমাদের এটাই কেটে ফেলা হয়েছে, ছেলেরা যারা আমার ভিডিও দেখতেছো, এটাই কেটে ফেলা হয়েছে, প্রিপিউস কেটে ফেলা হয়েছে। শিষ্ট দেহ 2 ধরনের টিস্যুতে, ইরেকটাইল টিস্যুতে গঠিত। একটা হচ্ছে ক্যাভার্নোসা আর একটা হচ্ছে স্পঞ্জিওসাম, ঠিক আছে? এই টিস্যু দৃঢ় হলে শিশ্ন প্রসারিত হয়, খাড়া হয় আর কি। আর প্রজনন ক্রিয়ায় দৃঢ় এবং প্রসারিত হয়ে এটি ইউরেথ্রার মাধ্যমে বীর্য স্ত্রী জনতন্ত্রের অভ্যন্তরে প্রবেশ করে, মানে ঢুকায় দেয়। আর জনন গ্রন্থি যেটা
মানুষের জননালী সংশ্লিষ্ট নিচে বর্ণিত দুটি গ্রন্থি পাওয়া গেছে। একটা হচ্ছে তোমার প্রোস্টেট গ্রন্থি, আরেকটা হচ্ছে বাল্বোইউরেথ্রা গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থি যেটা, সেটা হচ্ছে শ্রোণী গহ্বরের মূত্রথলির নিচে অবস্থিত নাশপাতি আকৃতির গ্রন্থি। তার মানে হচ্ছে এটা নাশপাতি আকৃতির গ্রন্থি, এটা কিন্তু পড়তে হবে। নাশপাতি আকৃতির গ্রন্থি, এটা পড়তে হবে। প্রোস্টেট গ্রন্থি কী আকৃতির গ্রন্থি? একটি নাশপাতি আকৃতির গ্রন্থি। একটু পড়লেই হয়ে যাবে, আর কাজটা পড়তে হবে। বীর্য রসের পরিমাণ বৃদ্ধি করে এবং যোনির ভেতরে অম্লীয় অবস্থায় শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে। কারণ কি? এটা একটা ক্ষারীয় তরল নিঃসৃত করে। আমরা কিন্তু পড়ে আসছিলাম যে মানে যোনির ভেতরে কোন অ্যাসিডটা যেন নিঃসৃত হয়। যোনির ভিতরে কিন্তু পরিবেশটা অ্যাসিডিক, সো একটা ক্ষারীয় তরল লাগবে যাতে হচ্ছে বীর্যটাকে তোমার একটা নিউট্রাল পরিবেশে আমার মানে স্ত্রী জননাঙ্গের ভেতরে প্রবেশ করাতে পারে। একটা অ্যাসিড দিতেছো আর একটা ক্ষার দিতেছো, তার মানে কি একটা নিউট্রাল হয়ে যাইতেছে জিনিসটা। ঠিক আছে। এখন বাল্বোইউরেথ্রাল ও কাউপারের গ্রন্থি যেটা, সেটা হচ্ছে বাল্বোইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। এটা ইউরেথ্রার দুপাশে অবস্থিত মটর দানার মতো গ্রন্থি। আমরা কিন্তু মটর দানার মতো কি পড়ে আসছিলাম? পিটুইটারি গ্রন্থি, মটর দানার মতো। ঠিক আছে, আমরা কিন্তু পড়ে আসছিলাম। তোমরা যারা আমার ভিডিওটা কী বলো ওটাকে, নার্ভাস চ্যাপ্টারের সমন্বয় নিয়ন্ত্রণের ক্লাস যারা করো নাই তারা দেখে আসো ভিডিওটা। আর গ্রন্থি যা নালিকা থেকে বেরিয়ে ইউরেথ্রায় মিলিত হয়, সঙ্গমের সময় এই গ্রন্থি থেকে মিউকাস পদার্থ নিঃসৃত হয় যা জনিপথকে পিচ্ছিল করে। তার মানে জনিপথকে পিচ্ছিলে তোমার হচ্ছে কোন গ্রন্থি সহায়তা করতেছে? বাল্বোইউরেথ্রাল বা কাউপারের গ্রন্থি। সরি, পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া, এটা থেকে কী বলছে? এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এখান থেকে আর কি আমি বলবো কি, এটা মনে রাখা খুবই কঠিন। আর যেহেতু আমার কাছে কঠিন ছিল, আমি মনে করি তোমাদের কাছেও এটা কঠিন। ঠিক আছে, তো এটা মনে রাখার ক্ষেত্রে কী করবা? প্রতিদিন একটু করে রিডিং দিবা। সব চ্যাপ্টার থেকেই তুমি কোনটা ভুলে যাও ওই পৃষ্ঠাগুলা তোমরা ইন্ডিকেট করবা। ইন্ডিকেট করে প্রত্যেক দিন ওটা পড়লেই ইনশাল্লাহ তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এমনিই মুখস্থ হয়ে যাবে তোমার। আর ফলিকলস দেখো, গ্রোনোট্রপিক রিলিজেন হরমোন, এটা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস তৈরিত হরমোন। পিটুইটারি গ্রন্থিকে তো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন ক্ষরণের উদ্দীপনার জায়গায়, এটা অত ইম্পর্টেন্ট না। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে তোমার শুক্রাণু জনন ঘটায়, এটা খুবই ইম্পর্টেন্ট। লুটিনাইজিং হরমোন তোমার হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে। ঠিক আছে, ওই যে আমরা লেডিক কোষ থেকে আমরা টেস্টোস্টেরন হরমোন বলছিলাম না, তো লুটিনাইজিং হরমোনটা এই শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপ্ত করে। ইন্টারস্টিশিয়াল কোষ মানে কি? লেডিক কোষকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে। আর লুটিওট্রফিক হরমোন যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি খরিত আছে, এটা গৌণ জননাঙ্গের বিকাশ ঘটায়। পিটুইটারি গ্রন্থির এইটুকু পড়লেই হয়ে যাবে। আরগুলা তোমার দেখো যে এই যে দেখো শুক্রাশয় থেকে খরিত হচ্ছে কোন হরমোনগুলো, এটাও একটু ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হইতেছে এগুলা, কিন্তু শুক্রাশয় থেকে খরিত হচ্ছে তোমার অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন, ইনহিবিন হরমোন। তো আমাকে যদি প্রশ্ন করতে দিত, আমি এই প্রশ্নটা করতাম যে শুক্রাশয় থেকে কোন হরমোনটি খরিত হয় না? অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন, ইনহিবিন, সাথে এই যে তোমার একটা লুটিনাইজিং, লুটিওট্রপিক বা ফলিকল স্টিমুলেটিং হরমোন দেওয়া দিতাম, তোমরা হচ্ছে তো খুব দাগায় আসছে অ্যান্ড্রোস্টেরন বা টেস্টোস্টেরন দাগায়, তা বুঝছো? কিন্তু এটা কিন্তু এই তিনটার বাদে যেটা থাকবে সেটাই হবে আনসার। ওকে। আর স্ত্রী প্রজননতন্ত্রে কী বলছে? স্ত্রী প্রজননতন্ত্র হচ্ছে নিচে ডিম্বাশয় থাকে, ডিম্বনালী, ফেলোপিয়ান টিউব থাকে, ইউটেরাস থাকে, ইউটেরাইন টিউব থাকে। ঠিক আছে, ওভারি তো বললামই। তো ডিম্বাশয়ের হচ্ছে তোমার প্রত্যেক ডিম্বাশয় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 2 সেন্টিমিটার চওড়া। এটা একটু রিডিং দিলেও পারো, না দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না। ডিম্বাশয়ের ওজনটা খুবই ইম্পর্টেন্ট। না, ডিম্বাশয়ের কাজটা ইম্পর্টেন্ট। প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা, তাছাড়া স্ত্রী জননম্বর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সংশ্লেষ করা, এটা হচ্ছে প্রধান কাজ। আর ডিম্বনালীতে আসো, ডিম্বনালীর ক্ষেত্রে কী বলবা? এখানে হচ্ছে তোমার একটা জালোর ফিল্মটিতে পরিণত হয়ে আছে, 12 সেন্টিমিটার লম্বা। এটা একটু পড়ো। ওভারেরটা কিন্তু আমি পড়তে বলি নাই, কিন্তু ফেলোপিয়ান টিউবেরটা পড়তে বলতেছি। ঠিক আছে, এখন আসো যে পরের ফানেল আকার অংশটি। ফানেল আকার ইনফান্ডিবুলাম হচ্ছে ফানেল আকার অংশ, আর স্ফীত অংশ যেটা সেটা হচ্ছে অ্যাম্পুলা। ঠিক আছে, বলছিলাম না স্ফীত অংশ সেটাই অ্যাম্পুলা। আর হচ্ছে তোমার যে মধ্য অংশটি জরায়ুর কাছে প্রাচীরে থাকে সেটা হচ্ছে ইসমাস। জরায়ুর প্রাচীরের কাছে কোন অংশটি থাকে সেটা হচ্ছে ইসমাস। এই লাইনগুলো একটু পড়লেই হয়ে যাবে। যেমন ফানেল আকার অংশ কোনটা?
ইনফান্ডিবুলাম। স্ফীত অংশ কোনটা? অ্যাম্পুলাম। জরায়ুর প্রাচীরের কাছে থাকে কোনটা? ইসথমাস। এটা পড়লে হয়ে যাবে, কাজ পড়লেই হয়ে যাবে। জরায়ুর ক্ষেত্রে কী আসো, এটা হচ্ছে উল্টানো নাশপাতির মতো দেখতে, ঠিক আছে। আমরা নাশপাতির মতো কোন গ্রন্থিটা দেখছিলাম? আমরা কিন্তু প্রোস্টেট গ্রন্থি দেখছিলাম নাশপাতির মতো দেখতে। আর এটা হচ্ছে জরায়ু কি, এটা হচ্ছে উল্টানো নাশপাতির মতো দেখতে, ঠিক আছে, বোঝা গেছে? তো এটাই আর কি। আর ওই জরায়ুর প্রাচীর বহিস্থ পেরিমেট্রাম, মধ্যস্থ মায়োমেট্রাম, আর অন্তস্থ তোমার অ্যান্ডোমেট্রাম, এটা বোঝাই দিতেছে, অন্তস্থ তোমার অ্যান্ডোমেট্রাম। আর জরায়ুর উপর দিকে গম্বুজ আকৃতির অংশকে ফান্ডাস বলা হয়, এটা আমরা এখনও পড়তেছি, সো এটা ইম্পর্টেন্ট আছে। জরায়ুর উপরের দিকে গম্বুজ আকৃতির অংশকে বলা হয় ফান্ডাস, এটা থেকে প্রশ্ন আসে, সো এটা ইম্পর্টেন্ট। তো মাঝের অংশকে জরায়ু দেহ এবং নিচের দিকের অংশকে বলা হয় সার্ভিক্স। আর বয়সন্ধিকালে জরায়ু পূর্ণতা লাভ করে, কিন্তু গর্ভাবস্থায় এটি 20 গুণ বৃদ্ধি পায়, 20 গুণ বৃদ্ধি পায়, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই ক্ষারকীয় রস ক্ষরণ করে, এটা একটু পড়েও। আবার যোনির ক্ষেত্রে কি বলছে, যোনি হচ্ছে তোমার যোনির প্রাচীরে রোগী নামক অসংখ্য ভাঁজ থাকে, এটি একটু পড়লেই হয়ে যাবে, তোমরা এগুলো পারবা, সহজ আছে। হরমোনের ব্যাপারগুলো একটু কঠিন আছে, হরমোনের ব্যাপারগুলো বললাম তো, এই যে বারবার একটু পড়তে হবে, ঠিক আছে। এখন আসো যে কাজ কি বলছে, এটা আর কি তোমার জনের কাজটা না পড়লেও হবে, তো এটা ইম্পর্টেন্ট না, বই কাজ খালি রিডিং দিবা, বুঝছো? কারণ এখানে অনেকগুলো কাজ আছে, তো খালি এটা বলতে পারে যে নিচের কোনটি যোনির কাজ নয়, এভাবে প্রশ্ন আসতে পারে। বহি যৌনাঙ্গর কথা কী বলছে, এখানের মধ্যে লিবিয়া মেজরা থাকে, লিবিয়া মাইনরা থাকে, তারপর বার্থলিন নামক একটি গ্রন্থি থাকে বা ভগ্নাঙ্কুর, বার্থলিন আরেক নাম ভগ্নাঙ্কুর, দুটি বড় গ্রন্থি লিবিয়া মাইনরায় উন্মুক্ত হয়েছে, ঠিক আছে। কোথায় উন্মুক্ত হয়েছে? লিবিয়া মাইনরায় উন্মুক্ত হয়েছে। আর ক্লাইটোরিস সঙ্গমের সময় যৌন উত্তেজনা প্রদান করে, বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে। আর শীষপ্রজনতন্ত্রের হরমোনাল ক্রিয়া, এটা কি বলছে, মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ফলে লুটিনাইজিং হরমোন ও ফলিকল স্টিমুলেটিং হরমোন এই আগেরটার মতোই, ঠিক আছে। ওইটার ক্ষেত্রেও কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ওটাই কিন্তু নিঃসৃত হয়ে তোমার হচ্ছে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোনকে তোমার উদ্দীপ্ত করছিল। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন কিন্তু ইস্ট্রোজেন, এখানে আগেরটা কিন্তু কী করছিল, আগেরটাই কিন্তু তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন কিন্তু শুক্রাণুজারণ করছিল, আর এখানে কিন্তু তোমার ইস্ট্রোজেন ক্ষরণ করতেছে। আর ইস্ট্রোজেন হরমোন কী করে, এটা হচ্ছে তোমার যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, ঋতুচক্র এবং স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে, তার মানে ইস্ট্রোজেনটা ইম্পর্টেন্ট আছে। লুটিনাইজিং হরমোনটা কী করতেছে, লুটিনাইজিং হরমোন কিন্তু আগেরবার ছিল ওই যে মানে লেডিক কোষ থেকে তোমার কী করতেছিল, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছিল, এখানে কিন্তু আলাদা কাজ করতেছে, প্রজেস্টেরন ক্ষরণ, নাম একই কিন্তু কাজ আলাদা। প্রজেস্টেরন হরমোন ক্ষরণে করে কী হইতেছে আমাদের সুবিধাটা, এটা হচ্ছে স্তনগ্রন্থির বিকাশ ঘটায়, রক্তে প্রজেস্টেরনের মাত্রা বেড়ে গেলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হ্রাস পায়, যা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং করণে বাধা সৃষ্টি করে। আচ্ছা, ডিম্বাশয় আবার অমরা থেকে রিল্যাক্সিন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রিল্যাক্সিন হরমোন এই প্রসবের সময় তোমার সাহায্য করে। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোন জরায়ু সংকোচন ঘটিয়ে সন্তান এবং অমরার বাইরে নির্গমনে সহায়তা করে। এই 6 আর 7টা মানে একটু বেশি ইম্পর্টেন্ট, হাই ভোল্টেজের মতো আর কি। আর হচ্ছে তোমার প্রজনন দশা পর্যায়ে, এগুলো একটু তোমরা রিডিং দিলেই পেরে যাবে ইনশাল্লাহ। বয়সন্ধিকাল বা বয়প্রাপ্তি, এখান থেকেও কিছু আমার মনে হয় না পড়ার আছে। এই ছেলেদের বয়সন্ধিকালের বয়স, মেয়েদের বয়সন্ধিকালের বয়স আগে আসতে দেখা যেত, এখন কিন্তু এই বয়সটা আসে না। আর এটা তো তোমরা থেকে পড়ে আসতেছো, ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছো। শীতপ্রধান দেশে এই ঘটনা 3 থেকে 4 বছর পরে ঘটে, এটা একটু পড়েও। আর হচ্ছে এই ট্যানার, এটা তো রুগী ঠেকেই গেছে, জেমস এম ট্যানার, এটা কি মানবদের এসব পরিবর্তনের কথা বলছে। এই ট্যানার থেকে ট্যানার এজ বা টিনেজার, যে তোমরা আসছো এই ব্যাটার নাম অনুসারে তোমরা টিনেজার হয়েছো, ঠিক আছে। বয়সন্ধিকালে হরমোনের ভূমিকা, এটা একটু রিডিং দিলেই হয়ে যাবে, আগেরটা পড়লেই হয়ে যাবে। আর এখান থেকে একটু জিনিস খেয়াল করো, এখান থেকে পড়তে হবে যে 3 ধরনের তোমার গোনাডোট্রপিন হরমোনের মধ্যে 2টি হরমোন পুরুষের জননাঙ্গ এবং আনুষঙ্গিক অঙ্গাঙ্গগুলোর পূর্ণতা দানে হেল্প করে, ঠিক আছে। এটা একটু বেশি ভালো করে পড়বা। আর হচ্ছে তোমার এখানে মেয়েদের ক্ষেত্রেও 3 ধরনের গোনাডোট্রপিন হরমোন, আর ছেলে মেয়েদের বয়সন্ধিকালের পরিবর্তন একটু রিডিং দিলেই হবে। আর এই যে থ্যালার্চি, ম্যানার্চি, পিউবার্চি, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে।
আর এই চ্যাপ্টারটা তোমাদের কাছে তো ইন্টারেস্টিং লাগার কথা। এখন আবার ইন্টারেস্ট চলে গেল কি না সেটা তো আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, কিন্তু এই কথাটা ইন্টারেস্ট থেকেই তো পড়ার কথা বেশি। যাই হোক, এখানে কি বলছে, এই যে এটা পড়ো, 1 পড়ো 5 পড়ো, থ্যালার্সি কাকে বলে, পিবার্সি কাকে বলে, এটুক পড়তে হবে। এখান থেকে তোমার আমি বাছাই দিতেছি, এগুলো পড়তে হবে না, তাহলে কি এটুক থেকে আমি কি আশা করতে পারি না যে তুমি এই 2টা লাইন পড়বা অন্তত? তো এটা কিন্তু আমি আশা করতে পারি। এখন ম্যানার্জি দেখো, ম্যানার্জি থেকে কি আসছে, ম্যানার্জি কি, ওই যে তোমার রথচক্র শুরু হওয়া প্রথম রথচক্রকে বলা হয় ম্যানার্জি। আর রথচক্র যখন বন্ধ হয়ে যায় সেটাকে কি বলা হয় বলো তো? সেটাকে কিন্তু মেনোপজ বলা হয়। বয়স বুড়াদের হয়ে থাকে এটা। আর রথচক্রের কথা কি, মেনস্ট্রুয়াল সাইকেল, এটা ভালো করে একটু পড়ো। এটা মেয়েদেরকে একটু পড়তে বলবো, ছেলেদের পড়ার দরকার নেই, এতটাও ইম্পর্টেন্ট না। কিন্তু রথচক্রের তোমার ওই 3টা ধাপ আছে, সরি 2টা চক্র আছে, 2টা চক্রের 3টা ধাপ আছে, 3টা পর্যায় আছে, ওই কোয়ালিটি একটু বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে তোমার এই যে কয়দিন অন্তর অন্তর হয় সেটা একটু পড়ো। তারপরে আসো যে এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে হয়, এটা একটু পড়ো, আর কিছু পড়তে বলবো না। আর এই যে জরায়ুর কান্না বলে, ওই যে রথচক্রকে সন্তান ধারণের অক্ষমতার জন্য জরায়ুর কান্না বলা হয়, ঠিক আছে, এটা একটু পড়ো। আর প্রাক রথচক্রের উপসর্গ কি এটা, ঠিক আছে। রথচক্রের উপসর্গ প্রায় 80% নারী 1 থেকে 2 সপ্তাহ অবধি বুঝতে। সাধারণত উপসর্গের মধ্যে তোমার এগুলো ম্যাজেস কিটকেটে এগুলো আর কি দেখা যায়। এটা একটু পড়ো আর কি, মেয়েরাই পড়ো, ছেলেদের পড়ার দরকার নেই। এটা মেয়েরা ইন্টারেস্ট থেকে একটু পড়ো, ছেলেদের এত ইন্টারেস্ট নাই, দরকারও নেই, ঠিক আছে। আমি বুঝছো কার কোনটাতে ইন্টারেস্ট নয়। এখন আসো 3 থেকে 8% নারীর ক্ষেত্রে উপসর্গগুলোর তীব্রতা প্রচণ্ডরূপে, ঠিক আছে, উপসর্গগুলো মানে প্রচণ্ডরূপে অনুভব হয়। আর 20 থেকে 30% নারী হচ্ছে ওই প্রাক রথচক্রের উপসর্গগুলো হচ্ছে 20 থেকে 30% নারী দেখা যায়। এর 20 থেকে 30% মধ্যে 3 থেকে 8% নারী হচ্ছে উপসর্গগুলো তীব্রতার প্রচণ্ডরূপে অনুভূত হয়, ঠিক আছে, এটা একটু পড়ো। আর 2টা চক্র আছে, একটা হচ্ছে তোমার ডিম্বাশয় চক্র, একটা হচ্ছে জরায়ু চক্র। ডিম্বাশয় চক্রের মধ্যে 2-3টা পর্যায় আছে, জরায়ু চক্রের মধ্যে 3টা পর্যায় আছে। কি একটা ফলিকুলার, ডিম্বপাত, লুটিয়াল। আর একটা হচ্ছে রস্রাবীয়, বর্ধনশীল আর ক্ষরণশীল, ঠিক আছে। এটা জিনিস দেখো, এটা দেখো, এই যে জরায়ু চক্রের যে পর্যায় 3টা আছে, সেখানে দেখো একটা আছে বিয় আর 2টা আছে শিল, ঠিক আছে। এটা দিয়ে মনে রাখতে পারবা, বিও থাকবে আর শিল থাকবে। বিও আর শিল যদি মানে লাস্টের পর্যায়ের নামে লাস্টে থাকে সেটা হচ্ছে জরায়ু চক্র, আর যদি না থাকে সেটা হচ্ছে ডিম্বাশয় চক্র। এভাবে দেখবে যে কোনটি জরায়ু চক্রের পর্যায় নয়। রসরাবীয়, বর্ধনশীল, ক্ষরণশীল দিবে, আর এই ফলিকুলার, ডিম্বপাত বা লুটিয়াল থেকে একটা দিয়ে দিবে। তখন তুমি দেখবে বিও আর শিল কোথায় আছে, সেটা বাদে যে কোনো একটা যেটা দিছে সেটাই হবে আনসার। আর হচ্ছে তোমার এখান থেকে রিডিং দিলেই হয়ে যাবে। আর রজস্রাব যে হয়, এই যে দেখো এন্ডোমেট্রিয়াম ভেঙে গিয়ে যোনিপথে রজস্রাব বেরিয়ে আসে, এই রজস্রাবের পরিমাণ হচ্ছে তোমার 30 to 40 ml। রক্ত যে বের হয় সেটার পরিমাণ হচ্ছে 30 to 40 ml। এটা একটু পড়ে রাখো, এটা ছেলে মেয়ে দুজনেই পড়বা, কারণ এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের পড়া। তোমাদের এখানে আছে কি না আমি ঠিক শিওর না, মানে নতুন বই পড়াইতেছি তো, আমি যখন পড়ছি তখন ছিল না। এখন আসো এখানে কি বলছি, তোমার ল্যামিনা প্রোপিয়া। ল্যামিনা প্রোপিয়া কী জিনিস সেটা তোমরা বড় হলে পড়বা, মানে মেডিকেলে চান্স পেলে ইনশাল্লাহ পড়বা। এখনও তো পরে মাথা খারাপ করার দরকার নেই। দ্বাদশ থেকে ত্রয়োদশ শ্রেণী হচ্ছে ইস্ট্রোজেনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আর ইস্ট্রোজেনের প্রভাবে হচ্ছে ওই যে লুটিনাইজিং হরমোন আমরা পড়েই আসলাম, ঠিক আছে। আর চতুর্দশ দিনে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুমুক্ত হয়ে ওভুলেশন ঘটে আর কি, ঠিক আছে। এটুকু পড়লে, যেটুকু হাইলাইট করা ওটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। ক্ষরণশীল পর্যায়ে এখানে আসো। ক্ষরণশীল পর্যায়ে হচ্ছে তোমার লুটিনাইজেশন হয়। লুটিনাইজেশন কোথায় ঘটে? এই ক্ষরণশীল পর্যায়ে ঘটে, এটা একটু পড়বা। আর এই হলুদ বর্ণ ধারণ করে লুটিনাইজিং কর্পাস লুটিয়াম, যেটা ইয়েলো বডি, সেটা হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে, বলে কি কর্পাস লুটিয়ামকে ইয়েলো বডি বলা হয়। আর ডিম্বাণু নিষ্কৃত না হলে 10 থেকে 12 দিন পর কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উৎপাদন বন্ধ হয়ে যায়। নেক্সট স্লাইডে আসো। এত বেশি কিছু পড়ার নাই আর কি চ্যাপ্টার থেকে।
ঠিক আছে। আসো হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে একটা, সেটা সামনে। এখান থেকে কী পড়বা, এখান থেকে হচ্ছে প্রাইমর্ডিয়াল জনন কোষ থেকে যে গ্যামেট উৎপন্ন হইতেছে, উৎপন্ন হয়ে নিষেক সক্ষম হয়ে ওঠে, তাকে গ্যামেটোজেনেসিস বলা হয়। গ্যামেটোজেনেসিসটা একটু দেখবা, ওজেনেসিস কাকে বলে একটু দেখবা। ঠিক আছে। এখন আসো যে সার্টোলি কোষ শুক্রাণুর পুষ্টি সরবরাহ করে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে খালি একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে পারি যে এটা আর কি ইম্পর্টেন্ট। তো আসো নেক্সট স্লাইডে আসো। আর সেমিনাল ভেসিকলও কিন্তু আমাদের পুষ্টি দিছে, মনে আছে কি? সেমিনাল ভেসিকল থেকেও কিন্তু শুক্রাণু পুষ্টি সরবরাহ পাইছে। তো এখান থেকে আসো, এখান থেকে মানে সংখ্যা মানে কী কীটা পর্যায় আছে মানে শুক্রাণু জননের কয়েকটা পর্যায় আছে, সংখ্যা বৃদ্ধি পর্যায়, তোমার পরিবর্ধন পর্যায়। ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, এগুলো পড়তে হবে। আবার ডিম্বাণু জননের ক্ষেত্রে আছে তোমার সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, তারপরে পূর্ণতা প্রাপ্তি পর্যায়। এই স্পার্মিওজেনেসিসের ক্ষেত্রে আছে তোমার রূপান্তর পর্যায়। এটাই ইম্পর্টেন্ট। বলবে যে স্পার্মিওজেনেসিসের ক্ষেত্রে কোনটা নেই, এই যে রূপান্তরটা তোমার হচ্ছে তোমার স্পার্মিওজেনেসিসে নাই। ঠিক আছে, এটুকু পড়লেই হয়ে যাবে। আর এই প্রক্রিয়া সম্পন্ন হতে 60 থেকে 70 দিন সময় লাগে, 60 থেকে 70 দিন সময় লাগে, এটুকু পড়বা, তাহলে হয়ে গেছে, শেষ। আর কিছু কিছু কী বলছে, মানুষের শুক্রাণুর গঠন, শুক্রাণু আকৃতি প্রজাতি কিছু কিছু ব্যাঙ অভ্যস্ত প্রাণীর শুক্রাণুর দৈর্ঘ্যে 2 মিলিমিটারের অধিক পর্যন্ত হয় এবং খালি চোখে দেখা যায়। এটা একটু পড়ো, না পড়লেও আচ্ছা পড়ো, অসুবিধা নেই। 3টা জিনিসই তো, ওই নামগুলো পড়বা পর্যায়ের, 60 থেকে 70 দিন, আর ওই ব্যাঙ আর ড্রসোফিলা মাছের শুক্রাণু যে খালি চোখে দেখা যায়, ওইটুকু পড়লেই হয়ে যাবে ওই স্লাইড থেকে। আর এই স্লাইড থেকে কী পড়বা, এই স্লাইড থেকে মানুষের শুক্রাণুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 50 থেকে 70 মাইক্রোমিটার, এটা পড়তে হবে। তারপরে দেহ কয়টি 4টি অংশ নিয়ে গঠিত, মাথা, গ্রীবা, মধ্যকণ্ঠ, লেজ, ফ্লাজেলাম। হ্যাঁ, গ্রীবার মধ্যে হচ্ছে তোমার সেন্ট্রিওল, 2টি সেন্ট্রিওল থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো মধ্যকণ্ঠের মধ্যে মাইট্রোকন্ড্রিয়া থাকে, এটা ইম্পর্টেন্ট। শেষ, নেক্সট স্লাইডে আসো। দেখো কত তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে এই চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারটা আর কি তোমরা বড় দেখা পড়তে চাও না, কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য এই চ্যাপ্টারটা আমি বলবো যে খুবই সহজ চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশনের জন্য। তো তারপরে এখানে আসো যে মূল খণ্ড শেষ খণ্ড আছে। যাই হোক, ডিম্বাণুজেনেসিসে আমি বললাম না যে একটা হচ্ছে তোমার পূর্ণতা প্রাপ্তি, একটা রূপান্তর পর্যায়ে থাকে। দেখো রূপান্তর পর্যায়ে বলা আছে, ঠিক আছে। রূপান্তর পর্যায়ে হচ্ছে তোমার সকল পোলার বডি বিনষ্ট হয়ে যায়, এটা একটু পড়ো। তারপরে আসো নেক্সট স্লাইডে আসো। তারপর নেক্সট স্লাইড থেকে মানুষের ডিম্বাণুর গঠনে আসো। এখান থেকে ডিম্বাণুর গঠনে কি বলছে, ডিম্বাণুর গঠন থেকে একটু পড়তে হবে। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে কিছু, যেমন হচ্ছে 3টি অংশের ডিম্বাণুকে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিম্বাণু ঝিল্লি, আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, বহুপ্লাজম, আর একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসে তোমার 23টি ক্রোমোজোম থাকে, আরএনএ থাকে, এটা হয়তো তোমরা জানো। তারপরে আসে ডিম্বাণু ঝিল্লির মধ্যে কী থাকে, ডিম্বাণু ঝিল্লির মধ্যে তোমার এই যে সম্পূর্ণ এই অবস্থা মানে সেকেন্ডারি ওসাইট দশায়, সেকেন্ডারি ওসাইট এই অবস্থায় সম্পূর্ণ ডিম্বাণু গ্লাইকোপ্রোটিন সম্পূর্ণ জোনা প্যালিসেডা নামক একটি প্রাইমারি আবরণ দ্বারা দৃঢ়ভাবে আবৃত থাকে। আর হচ্ছে একটা তরলপূর্ণ ফাঁকা জায়গা থাকে, সেটাকে পেরিভাইটালিন ফাঁক বলা হয়, এটা ইম্পর্টেন্ট। আর অ্যাক্রোজোমাল নিষেকের পূর্ব পর্যন্ত ডিম্বাণুকে তোমার করোনারি এরিয়াটা রক্ষা করে। আর এই নিষেকের সময় অ্যাক্রোজোমাল এনজাইমের প্রভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এটা এখনও ধরতেছে ভাইভাতে, কদিন আগে এই ভাইভা দিয়ে আসলাম আমি, এটা ধরছে আমাকে। অ্যাক্রোজোমাল এনজাইমের মাধ্যমে এই কোষগুলো মরে যায়, কোষগুলো আর কি পেনিট্রেট করে, কোষগুলো খসে পড়ে। এটা আমাদের মেডিকেল সায়েন্সে নাই, এখানে ভুল লিখছে, এটাকে পেনিট্রেট বলা হয়। আচ্ছা, সাইটোপ্লাজম বা ওপ্লাজম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাক্রোজাইমাল এনজাইমের প্রভাবে যে এই করোনারি এরিয়াটা অঞ্চলটা তোমার এই মানে পেনিট্রেট করতে পারে, সেটা একটু খুবই এটা একটু দাগায় রাখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিছু না পড়লেও এখান থেকে এটুকু পড়তে হবে। আর আসো এই যে মাইক্রোলিথিয়াল ডিম্বাণু বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর 30টি ক্রোমোজোম থাকে, এটা তো এমনিই জানো। আর এখান থেকে আসো স্পার্মিওজেনেসিস ওজেনেসের মধ্যে পার্থক্য দাগায় রাখছে, একটু রিডিং দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আর আসো নেক্সট স্লাইডে আসো। গ্যামেটোজেনেসিসের তাৎপর্য, এটা আমার মতে ইম্পর্টেন্ট না।
তো এই নেক্সট স্লাইড থেকে আসো, এখান থেকে কী পড়বা, এখান থেকে পড়বা হচ্ছে নিষেক। মেনলি এটা নিষেক কাকে বলে সেটা তো জানোই। এটা হচ্ছে অন্তঃনিষেকের ধরন এবং তা সাধারণত ফিলিপিন নালী বা ডিম্বনালীর ঊর্ধ্বাংশে সংঘটিত হয়। এটা পড়বা কোথায় সংঘটিত হয়। আর হচ্ছে তোমার বীর্য কী বলছে, প্রতিবার সঙ্গমে 1.5 থেকে 4 মিলিলিটার বীর্য খরিত হয়। ঠিক আছে, এটা পড়বা। তারপরে আসো এতে প্রায় 4 থেকে 8 কোটি, ওটা দরকার নেই। শুক্রাণুক্ষরণের পর এদের নিষিক্তকরণ ক্ষমতা 12 থেকে 24 ঘন্টা বজায় থাকে, যদি শুক্রাণুগুলো সৃজনাঙ্গের ভেতর 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, 3 দিন যে বেঁচে থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো ডিম্বপাতের পর ডিম্বাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা 24 থেকে 36 ঘন্টা। 24 থেকে 36 ঘন্টার মধ্যে তোমার ডিম্বাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা। আর যদি ডিম্বাণুতে ডিম্বাণুটি 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। 3 দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। রথচক্রের মাঝামাঝি সময় নিষেকের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। রথচক্রের মাঝামাঝি সময় নিষেকের সম্ভাবনা বেশি থাকে, এটা তোমরা জানো। আর প্রকৃতপক্ষে সেকেন্ডারি ওসাইট এবং পরিণত, আচ্ছা একইভাবে এটা কী বলছে, এই অ্যাক্রোজোমেরটা দেখো। স্খলিত শুক্রাণু অ্যাক্রোজোম থেকে হায়ালিউরিনেডেজ নামক হাইড্রোলাইটিক এনজাইম, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখনও পড়তেছি। এই হাইড্রোলাইটিক এনজাইমটাই তোমার হচ্ছে কর্নারিডিয়াটা বা এগুলা যেগুলো আছে এগুলাকে তোমার বিগলিত করে ভেতরের দিকে ঢুকে, ওই তোমার ইয়ের মতো আর কি জানি বলে ওটাকে, মানে অ্যাক্রোজোমাল এনজাইমের মতো আর কি। হাইড্রোলাইটিক এনজাইম আর অ্যাক্রোজোমাল এনজাইম একই আর কি। আর হচ্ছে শুক্রাণু মস্তক আরেক ধরনের এনজাইম ক্ষরণ করে। কোন ধরনের এনজাইম ক্ষরণ করে, এটা কিন্তু তোমাদের আলিম স্যারের বইতে বলা আছে, অ্যাক্রোসিন। চাইলে পড়তে পারো, অতটাও ইম্পর্টেন্ট না, আমি কিন্তু বলে দিলাম। আর আর শেষ, এখান থেকে এতটুকুই, এত কিছু পড়া যাবে না, মাথা নষ্ট হয়ে একবারে ব্রাস্ট হয়ে যাবে। এমনিতেই আগে বেশি সময় নষ্ট করে ফেলছি। এখন আসো যে ডিম্বাণুর বহির্দেশে অবস্থিত কর্টিকাল দানা নামে পরিচিত লাইসোসোমগুলো এনজাইম ক্ষরণ করে, এটি একটু পড়ো। তারপরে আসো ইমপ্লান্টেশনে আসো, নিষেকের তাৎপর্য রিডিং দিবা। আর ইমপ্লান্টেশন হচ্ছে 6 থেকে 9 দিনের মধ্যে হয়, এটুকু পড়লেই হয়ে যাবে। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে প্রথিত হয়। আর এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম কোনটা, এই যে এটা, এই যে এইখানে প্রথিত হয় বা এইখানে প্রথিত হয়, যাই হোক তোমরা মনে করো যে খালি কি বাম পাশেই হয় বা ডান পাশেই হয়, না, যে কোনো পাশেই হতে পারে। কিন্তু কখনো কখনো এই যে ইউটেরিয়ান টিউবটা দেখতেছো না, এই ইউটেরিয়ান টিউবের মধ্যেও কখনো কখনো ইমপ্লান্টেশন হয়, তখন সেটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। তোমরা ওই যে দেখো না যে বাবু জন্ম দিতে যায় মা মারা যায়, তখন হচ্ছে কেন মারা যায়, এই যে এইখানে যে তোমার মানে বাচ্চাটা ইউটেরাইন টিউবের মধ্যে যে বাচ্চাটা থাকে বড় হয়, তখন এই বাচ্চাটা বাই করার সময় এই ইউটেরাইন টিউবটা ছিঁড়ে যায়। ঠিক আছে, ইউটেরাইন টিউব ছিঁড়ে গেলে কি হয়, এই ইউটেরাস বা কোনো জেনিটাল অর্গান যেটা আমাদের পুরো মেল বা ফিমেল যাই হোক, সেগুলো কিন্তু ভাস্কুলার অর্গান, প্রচণ্ড ব্লিডিং। আমাদের মেডিকেল সায়েন্সে বলে কি 2 লিটারের বেশি ব্লিডিং হলে তাকে বাঁচানো সম্ভব না। তো এখানে তো তোমার 3 থেকে 5 লিটারের বেশি তোমার ব্লিডিং হয়ে যায়, তো তখন আমরা তাকে আর সেই রোগীকে আর বাঁচাতে পারি না। তোমরা বলো যে ডাক্তার কি করে, তোমরা আসো ডাক্তারি পড়তে আসো। আগেই বলে দিলাম, যারা আর কি এমনিতেই যারা জানো, হয়তো দিতে পারে যে তোমরা মেডিকেল অ্যাডমিশন দেওয়ার আগেই তোমরা এরকম একটা প্রবলেম ফেস করলো, ডাক্তারের হাতে কিন্তু তখন কিছুই থাকে না যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে পেশেন্টের। আমি কিন্তু আমার একজন পেশেন্ট ছিল, সে কিন্তু মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো সে কিন্তু মারা গেছে, বেবিটা বেঁচে আছে কিন্তু সে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা বলে রাখলাম। প্লাসেন্টা প্রিভিয়া হলে রোগীকে বাঁচানোর সম্ভাবনা মাত্র 5%, সেখানে তোমাকে কীভাবে বাঁচাবে। আচ্ছা আসো, এখানে কি বলছে, ব্লাস্টোসিস্টে প্রায় 100টির মতো কোষ থাকে। আচ্ছা ব্লাস্টোসিস্টে তোমার 100টির মতো কোষ থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো যে ব্লাস্টোমিয়ারের স্তরকে কী বলা হয়, ব্লাস্টোমিয়ারের স্তরকে বলা হয় ট্রোফোব্লাস্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আসো নিষেকের 12 সপ্তাহ পরে প্লাসেন্টা গঠিত হয়। কত সপ্তাহ পরে প্লাসেন্টা গঠিত হয়, 12 সপ্তাহ। 8 সপ্তাহ পর ভ্রূণ যখন মানুষের অবয়ব লাভ করে তখন তাকে ফিটাস বলা হয়। আর 12 সপ্তাহ পর প্লাসেন্টা গঠিত হয়, 8 সপ্তাহ পর সেটাকে কী বলা হয়, ফিটাস বলা হয়। ঠিক আছে, এটুকু পড়লেই হয়ে যাবে। তারপরে আসুন, নাভিরুজ্জু বা আম্বিলিকাল কর্ড নামক 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা একটি শক্ত গড়নের ভেতর দিয়ে অতিক্রম করে। আছে এটা একটু আম্বিলিকাল কর্ড যে 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, এটুকু পড়লেই হয়ে যাবে। অমরার ওজন কত, 600 গ্রাম, এটুকু পড়লেই হবে। হ্যাঁ, কয়টা জিনিস দেখাইলাম, মাত্র 6টা জিনিস। এই 6টা জিনিস আমি তোমার কাছ থেকে আদায় করে নিলাম।
এটা আমার রাইট, অধিকার। আমি যে পড়াইতেছি এটুকু 6টা জিনিস তুমি মুখস্থ করে ফেলবা। আর অমরার মাধ্যমে তোমার মাতৃদেহের যে সকল বস্তু আদান প্রদান করে। ফিটাস থেকে মাথারটা মনে রাখলে মাথা থেকে ফিটাস মনে থাকবে, কারণ ফিটাস থেকে মাথা থেকে যেটা যায় তার অপোজিটে হচ্ছে মাথা থেকে ফিটাসে যায়। ফিটাস থেকে কি মাথা থেকে কি যায়, মাথা হচ্ছে তোমার অক্সিজেন সরবরাহ করতেছে, কারণ কি আমাদের অক্সিজেন ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের দেহে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে, সেটাকে আবার মাথার শরীরে আমরা দিয়ে দিতেছি। আবার ইউরিয়া অন্যান্য বর্জ্য পদার্থ আমরা এক্সট্রেক্ট করতেছি, হাগুমতো করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে অমরার কাজ, এখানে আসো। অমরার কাজ কি বলছে? অমরার কাজটা ইম্পর্টেন্ট আছে। অমরার কাজ নিচে দেখবে দিয়ে বলবে কি নিচের কোনটি অমরার কাজ নয়, এরকমভাবে আসবে। তো এখান থেকে কি ইম্পর্টেন্ট? সংস্থাপন, পুষ্টি, গ্যাসীয় বিনিময়, রেচন, অনাক্রম্যতা, মানে তোমার যে ইমিউন সিস্টেম আর কি, জীবাণুবহনটা খুব ইম্পর্টেন্ট। এই একটা অপকারী মনে হয় আমাদের মাতৃদেহ থেকে মানে অপকারিতা পেয়ে থাকি আর কি। সিফিলিস, হামগো, জল বসন্ত, গুটি বসন্ত, রুবেলা, এটা তোমাদের এটা কীভাবে মনে রাখবা? এটা পরে শেখাইতেছি। ডিপথেরিয়া, হাম বসন্ত যেটা অনাক্রম্যতা, এটা আচ্ছা এটাই আগে শেখাই। এটা মনে রাখবা, ডি পা আন্টির জ্বর, কিন্তু জ্বর, হ্যাঁ। আর হামিমের বসন্ত। ডিপা আন্টির জ্বর হয়েছে আর হামিমের বসন্ত হয়েছে। ডিপা থেকে কি আসতেছে? ডিপা থেকে ডিপথেরিয়া আসতেছে। আন্টি থেকে কি আসতেছে? ওই অ্যান্টিবডি আসতেছে বা অনাক্রম্যতা আসতেছে। আর জ্বর থেকে আসতেছে তোমার স্কারলেট জ্বর। হামিম থেকে আসতেছে তোমার মানে হাম। আর বসন্ত থেকে আসতেছে তোমার বসন্ত, ঠিক আছে, মনে থাকবে। আর এই জীবাণু বহন থেকে কীভাবে মনে রাখবে? এটা মনে রাখবা যে রুবেলা বসন্তে হাসে। রুবেলা বসন্তে হাসে থেকে মনে রাখবা। এখান থেকে রুবেলা থেকে মনে আসতেছে রুবেলা, বসন্ত থেকে আসতেছে জল বসন্ত, গুটি বসন্ত, হাঁসের হা থেকে আসতেছে হাম, স থেকে আসতেছে সিফিলিস। হয়েছে? তাহলে হয়ে গেল। আর এখানে আসো যে স্নেহ গ্লাইকোজেন লৌহ সংগঠিত থাকতে, লৌহ তোমার সঞ্চিত থাকে। এটা কিভাবে আসবে? যে নিচের কোনটি সঞ্চিত থাকে না? স্নেহ গ্লাইকোজেন লৌহ যেমন দিছে না, তোমার স্নেহ তো দিলেও তোমার লিখবে যে তোমার প্রোটিন, যেহেতু প্রোটিন নাই, স্নেহ গ্লাইকোজেন তোমার প্রোটিন, এরকম দিবে। নিচের কোনটি সঞ্চিত থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভিভিআই এটা। আর এই উপরেরগুলো যেগুলো আমি নেমনিক দিয়ে শিখাই দিলাম সেগুলোও ভিভিআই, ঠিক আছে। আর পুষ্টি যে এখানে আসো, পুষ্টির কথাতে আসো। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, প্রোটিন এবং ছোটো ছোটো, এটা কিন্তু পুষ্টি। আর ওই নিচেরগুলো কিন্তু ছিল সঞ্চিত পদার্থ, ঠিক আছে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, প্রোটিন, ছোটো ছোটো লিপিড অণু। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড মানে শর্করা, আমিষ, লিপিড সবই আর কি দেয়। কিন্তু মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড দিলেও পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড দিতেছে না, এটা খালি মনে রাখো। মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডই দেয়, 1 আর 2 দেয়, 3, 4 বা 5 দিতেছে না, 10ও দিতেছে না। এটাও খালি মনে রাখলেই হবে। আমার কাজ কিন্তু তাহলে আমি 3 স্টার দিতে পারি, এখানে 3 স্টার দেওয়া আছে, তো হয়ে গেল। তারপরে হচ্ছে ভ্রূণাবরণীর ক্ষেত্রে কি বলবা? এখান থেকে 4টি ভ্রূণাবলীতে বিন্যস্ত থাকে। কি সেটা? অ্যামনিয়ন, অ্যালান্টোস, কোরিয়ন আর কুসুমথলি। তারপরে আসো অ্যামনিয়ন, কোরিয়ন, এখান থেকে কী পড়বে? এখান থেকেও সিলেক্টিভলি কিছু পড়া আছে। এখান থেকে কি পড়বা? এখান থেকে আসো যে অ্যামনিয়ন, এটা হচ্ছে তোমার কি করে? রক্ষা করে, তারপরে বিকাশ করে, আর বাইরের চাপ হচ্ছে রক্ষা করে আর কি। বাইরের চাপ ভ্রূণদের সমানভাবে, এটা তোমার আর কি অ্যাক্টোডার্ম, মেসোডার্মের সংমিশ্রণে অংশগ্রহণে গঠিত। আর এটা হচ্ছে তোমার অ্যালান্টয়েড অ্যামনিয়ন, আর অ্যালান্টয়েড যেটা সেটা হচ্ছে মেসোডার্ম আর অ্যান্ডোডার্ম, এটাই আসবে। আর এখানে আসবে তোমার শ্বসন, রেচন, অমরা, ঠিক আছে। শ্বসন, রেচন, অমরা। আগেরটা ছিল রক্ষা, বিকাশ, চাপ। শ্বসন, রেচন, অমরা, অ্যালান্টয়েড। শ্বসন, রেচন, অমরা। আমি কিন্তু যেগুলো গোল দিয়ে রাখতেছি সেগুলো গোল দিয়ে রাখো, ওইগুলাই তোমার চোখে বাসবে, ওইগুলাই পড়বা। কোরিয়ন হচ্ছে কি? এটা অমরা, কোরিয়ন, অমরা। অ্যালান্টয়েস আর কোরিয়ন হচ্ছে তোমার অমরা গঠনে অংশগ্রহণ করে। আর কুসুমথলি হচ্ছে তোমার স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট।
আর হচ্ছে কুসুমথলি হচ্ছে অ্যান্ডোডার্ম এবং মেসোডার্মে গঠিত। এই অ্যালান্টোয়েস আর অ্যালান্টোয়েস আর কুসুমথলি কিন্তু একই রকম, আর অ্যাক্টোডার্ম আবার মেসোডার্ম কিন্তু আবার এই অ্যামনিয়ন আর কোরিয়ন কিন্তু একই রকম। ঠিক আছে, বোঝা গেছে? এভাবে মনে রাখবা। আমি কিন্তু কোন জায়গায় তোমার প্যাচ লাগবে প্যাচ সহ দেখাই দিতেছি, তারপরেও ভুল করার কোনো আমি প্রশ্ন দেখি না। ঠিক আছে, যেগুলা গোল দিয়ে রাখতেছি সেগুলা দাগায় রাখো, যেগুলা গোল দিতেছি সেগুলা দাগা বা সেগুলা গোল দিয়েই রাখবা, সেগুলা গোল দিয়েই রাখবা। আর মানবরণের পরিস্ফুটনে দেখো, এখানে হচ্ছে যাই হোক এমব্রায়োজেনেসিস বলা হয় কাকে, এটা একটু দেখো। ক্লিভেজ কাকে বলা হয়? ক্লিভেজটা হচ্ছে তোমার ক্লিভেজ বা সম্ভেদ কাকে বলে এটা একটু মানে এই সংজ্ঞাটা একটু দেখো। এমব্রায়োজেনেসিস আর ক্লিভেজের সংজ্ঞাটা দেখবা। আর ক্লিভেজে ভ্রূণ সৃষ্টির প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমের। কয়টা ব্লাস্টোমের সৃষ্টি হয়? তোমার 100টা ব্লাস্টোমের সৃষ্টি হয়। এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে। যাই হোক, তারপরে আসো গ্যাস্ট্রুলেশনের কথা কি বলছে? ভ্রূণে আর্কেন্টেরন নামক প্রাথমিক খাদ্য গহ্বর বা আন্তরিক গহ্বর থাকে। এটা কিন্তু আমরা একদম যে ফার্স্ট চ্যাপ্টার শ্রেণীবিন্যাসে পড়ে আসছি। ঠিক আছে, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসে পড়ে আসছি। তারপরে আসো এই যে গ্যাস্ট্রুলেশন মেসোডা, আচ্ছা ঠিক আছে, ওটা পড়ার দরকার নাই, এখান থেকে এতটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আসো এখান থেকে কি বলছে, তরলপূর্ণ যে গহ্বর থাকে সেটা হচ্ছে তোমার আর্কেন্টেরন। তরলপূর্ণ গহ্বরকে বলা হয় আর্কেন্টেরন। আচ্ছা ঠিক আছে, তরলপূর্ণ গহ্বরকে আর্কেন্টেরন বলা হইলো। তারপরে আসে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস হচ্ছে মানে অঙ্গ প্রত্যঙ্গ গঠন হওয়াকে অর্গানোজেনেসিস বলে। অ্যাক্টোডার্মের পরিণতি কি বলছে? 3টে অংশে বিভাজিত, একটা সোমাটিক, একটা নিউরালারি, নিউরাল ক্রিস্ট। ঠিক আছে, এটা কিন্তু পুরো। আর হচ্ছে এখান থেকে এই মধ্য পিটুইটারিটা দাগায় রাখো, মধ্য পিটুইটারি যে অ্যাক্টোডার্মের পরিণতি যে মধ্য পিটুইটারি এটা একটু দাগায় রাখো, নিউরাল নালীটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। এখান থেকে কি ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট জিনিসটা একটা বললাম না, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটাই ইম্পর্টেন্ট জিনিস। এটা অনেক ইম্পর্টেন্ট বলার পরেও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলার পরেও কম হয়েছে, ধরো যে বলা কম হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি বলি এখান থেকে তোমরা মনে রাখবা কোনটা, এখান থেকে মনে রাখবা তোমার মেসোডার্মটা মনে রাখা আমার মনে হয় যে অধিকাংশ আমার ক্ষেত্রে মনে হয় যে সহজ। আর আগে আসো মেসোডার্মের পরিণতি কী বলছে? 3টে অংশে বিভাজিত হয় আগেরটার মতো। আগের কোন 3টে সেটা মুখস্থ করবা, এই 3টা মুখস্থ করবা। আর এপিমিয়ারের কী বলছে, এপিমিয়ারের কিছু অংশ মেসেনকাইম রূপে তোমার হচ্ছে ত্বকের ডার্মিস এবং কিছু অংশ মেরুদণ্ড সহ সমগ্র কঙ্কালতন্ত্র গঠন করে। এপিমিয়ারের বাকি অংশ মায়োটম গঠন করে। তার মানে মায়োটম কোথা থেকে গঠন হইতেছে? এপিমিয়ার থেকে গঠন হইতেছে, যাতে তোমার মায়োটম থেকে কঙ্কাল পেশি বিকশিত হয়। তারপরে আসো অ্যান্ডোডার্মের পরিণতি, ল্যারিংস, ট্রাকিয়া, ফুসফুসের এগুলো সৃষ্টি হচ্ছে অঙ্কিত থেকে। আর এখান থেকে অতটুকুই, এখান থেকে মেইনলি পড়াটা শুরু, যে পূর্ণাঙ্গ প্রাণীদের যে অংশ গঠিত হয় চোখ আর অন্তঃকর্ণ যেটা, ঠিক আছে, যেটার সাথে নার্ভ একটু রিলেটেড, সেটা হচ্ছে তোমার অ্যাক্টোডার্ম। দেখো যে সমগ্র স্নায়ুতন্ত্র নার্ভ রিলেটেড, চোখের সাথে কিন্তু নার্ভ রিলেটেড আছে। তারপরে আবরণ, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাক্টোডার্ম, বাইরের দিকে যেগুলো আবরণ, সেজন্যই তো অ্যান্টো মানে কি ভিতরে, অ্যাক্টো মানে বাইরে, তাই না? আর এখানে অধিকাংশ পেশি আমাদের কিন্তু বাইরে থাকে কি চামড়া, ঠিক আছে, ভিতরে থাকে কি হাড্ডি, আর চামড়া আর হাড্ডির মাঝখানে কি থাকে? পেশি থাকে। সেজন্য মেসো মানে কি মাঝে, সেজন্য অধিকাংশ পেশি হচ্ছে তোমার মেসোডার্ম থেকে উদ্ভূত। তারপরে আসো ডার্মিস। আচ্ছা, শিং, দাঁতের ডেন্টিনটা এটা কিন্তু খুবই আবরণ। আর দাঁতের আরেকটা কি জানি আছে, দাঁতের তো ডেন্টিন তো এখান থেকে, কিন্তু দাঁতের আরেকটা কোথায় আমি কি ভুল পড়ছি কি তাহলে আমার, হ্যাঁ এই যে দাঁতের এনামেল এটা ঢেকে গেছে, আমি দেখতে পারতেছি না। দাঁতের ডেন্টিন হচ্ছে তোমার মেসোডার্ম, কিন্তু দাঁতের এনামেল কিন্তু আবার অ্যাক্টোডার্ম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দাঁতের এনামেল কি বাইরের আবরণ, সো বাইরে যেটা থাকবে সেটাই অ্যাক্টোডার্ম, আর দাঁতের ডেন্টিন কিন্তু ভেতরের অংশ, সো সেটা মেসোডার্ম। আর কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র এবং লসিকাতন্ত্র এগুলো কিন্তু আমরা পড়ে আসছি কিন্তু, ঠিক আছে। এই কঙ্কালতন্ত্র আলাদা চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, এটা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। রেচন চলনতন্ত্র মাঝের অংশ, পেশির অংশ, সেজন্য এটা মেসোডার্মের অংশ। আর পৌষ্টিক নালীর বহিস্তর, এটা একটু পৌষ্টিক নালীর বহিস্তরটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পৌষ্টিক নালীর অন্তঃস্তর কিন্তু আবার অ্যান্ডোডার্মের অংশ, ভিতরের অংশ সেটা তো অ্যান্ডোডার্মের অংশই হবে। তারপর গ্রন্থিসমূহ, শ্বসনতন্ত্র মেনলি একটু দাগায় রাখো। আর মধ্যকর্ণের আবরণ এটাও একটু দাগায় রাখো। আর হচ্ছে
তাহলে অ্যান্ডোটার্ম থেকে 3 আর 4 বিশেষভাবে ইম্পর্টেন্ট। 3 আর 4 নাম্বারের পয়েন্টটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, ওইটা পড়লে আমার মনে হয় অ্যান্ডোটার্ম থেকে সব কিছু কভার হয়ে যাবে। এখন আসে ভ্রূণ ফিটাসের বিকাশ। এখান থেকে আমি যে কী পড়তে বলবো আমি কিছুই জানি না, আমি সবচেয়ে ছোটোটা আমি পড়াই। আমি বলবো এখান থেকে কিছু একটু পড়ো, যেমন হচ্ছে এই যে হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত, এটা 4র্থ সপ্তাহ, এটা একটু পড়ো। 5ম সপ্তাহ হচ্ছে মস্তিষ্ক, আর 6ষ্ঠ সপ্তাহ তো হচ্ছে চোখ আর কান, এটুকু একটু পড়ে রাখো। এই 3টা একটু পড়ো। আর যে কী পড়তে পারবে এখান থেকে, সাধারণত নবমাসের শিশু জন্মগ্রহণ করে। আচ্ছা, তো এই শিশু প্রসব থেকে কি পড়বো? শিশু প্রসব থেকে পড়বো যে এই নিষিকের 9 থেকে 10 সপ্তাহের মধ্যেই ভ্রূণকে মানে শিশু প্রসব করা হয়, আর 38 সপ্তাহ অবস্থান করে একটু গর্ভধারণকাল, যে একটু পড়লেই হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তারপরে আসো যে প্রসব দিন নির্ধারণ করা হয়, তবে 5 দিন পূর্বে হতে পারে। এই যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি 40 সপ্তাহ যোগ করে, সর্বশেষ রথচক্রের প্রথম দিনের সাথে 40 সপ্তাহ যোগ করে যে সম্ভাব্য প্রসব দিন সিলেক্ট করা হয়, এটা একটু পড়ো। তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। এখান থেকে মানুষের গর্ভাবস্থা 38 থেকে 40 সপ্তাহ। মানুষের গর্ভাবস্থা কী বলছে? 38 থেকে 40 সপ্তাহ গর্ভাবস্থায় 12তম সপ্তাহে আর কি অমরা নিঃসৃত। আচ্ছা, 12তম সপ্তাহে অমরা হয়, আর কি ওইটুকু দরকার নেই। আর রক্ত প্রস্তুতির মাত্রা হঠাৎ করেই কমে যায়, জরায়ু সংকোচনের প্রতিবন্ধকতা দূর হয়। আর হচ্ছে তোমার একই সাথে মাথার পশ্চাৎপট্টি গ্রন্থি থেকে অক্সিটোসিন, প্লাসেন্টা থেকে প্রস্টাগ্ল্যান্ডিন হরমোন ক্ষরণ শুরু হয়। তারপরে 3টি ধাপে সংঘটিত হয়। কি জরায়ুর মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয়। ফিটাস জরায়ুর বাইরে থেকে বেরিয়ে আসে। অমরা নাভিরাজ্য ফিটাস থেকে অমরা পর্যন্ত জরায়ু অভ্যন্তর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। এটা একটু রিডিং দিলেই হয়ে যাবে, অত কিছু এখানে পড়ার নেই। খালি 10 সেন্টিমিটার পর্যন্ত যে প্রসারিত হয় এটুকু পড়লেই হয়ে যাওয়ার কথা। আর এই 3টা একটু রিডিং দিলেই হয়ে যাবে। আর আইডেন্টিক্যাল টুইন্স, নন আইডেন্টিক্যাল টুইন্স রিডিং দিলেই হবে। বুঝবে আইডেন্টিক্যাল টুইন্স যেগুলো দেখতে একই রকম, আর যেগুলো দেখতে একই রকম হয় না সেগুলো, বা ভিন্ন লিঙ্গের হয়, সেগুলো হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন্স। আর হচ্ছে তোমার গর্ভাবস্থা এবং পরিচর্যা। গর্ভে সন্তান ধারণকারী মাকে গর্ভবতী বলা হয়। আচ্ছা, যাই হোক, ওটা কী বলছে না বলছে। 4টি ডাক্তারি ভিজিট কমপক্ষে জরুরি। এটা হচ্ছে 16তম সপ্তাহে একটি, 28তম সপ্তাহে একটি, 32 সপ্তাহে একটি, 34 সপ্তাহে একটি, 36 সপ্তাহ পর 37 সপ্তাহ থেকে প্রসব না হওয়া পর্যন্ত একটি। এটি একটু রিডিং দিলেই হয়ে যাবে। কিন্তু 4টি ডাক্তারি ভিজিট যে জরুরি, এটাও কিন্তু খুবই জরুরি, ঠিক আছে, এটুকু করলেই হবে। তারপরে আসো যে প্রতিদিন 6 থেকে 8 গ্লাস ফোটানো পানি খাওয়া, এটা আমরা নিজেরাই খাই, এটা জানি। তারপরে বিশ্রাম, দুপুরে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা বিশ্রাম নিতে হবে, পড়বা। তারপরে গর্ভের প্রথম 3 মাস আর 1.5 মাস জন্মমিলন থেকে বিরত থাকা প্রয়োজন, এটাও ইম্পর্টেন্ট। যে গর্ভের প্রথম 3 মাস আর শেষ 1.5 মাস জন্মমিলন থেকে বিরত থাকা প্রয়োজন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর গর্ভনিরোধ, এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে। 20 মিনিট রাসায়নিক পদ্ধতি 20 থেকে 30 মিনিট পর্যন্ত কার্যক্রম থেকে স্খলিত শুক্রাণুকে বিনষ্ট করে দেয়, এটা একটু পড়ো। আর ডায়াফ্রাম হচ্ছে তোমার 6 ঘন্টা রাখতে হয়, এটা পড়তে হবে। আর স্পঞ্জ হচ্ছে তোমার 24 ঘন্টা অনবরত প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকে। যেগুলো দেখাইছি ওগুলো পড়লেই হয়ে যাবে। গর্ভনিরোধক ব্যবস্থা, এই ব্যবস্থায় জরায়ুর IUCD, এটার ফুল মিনিংটা একটু পড়বা। তারপরে আসো যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি 5 থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন একটি করে বড়ি গ্রহণ করতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, যে 5 থেকে 25তম দিন পর্যন্ত যে মানে প্রতিদিন একটি করে বড়ি গ্রহণ করতে হবে, এটি একটু পড়ো। আর স্থায়ী পদ্ধতি কি? একটা হচ্ছে ভ্যাসেক্টমি, আর এটা হচ্ছে টিউবেক্টমি। ভ্যাসেক্টমি ছেলেদের ভাঁজ ডিফারেন্স কেটে দেয়, টিউবেক্টমি মেয়েদের এটা হচ্ছে টিউব কেটে দেয়, ঠিক আছে, ডিম্বনালী ফেলোপিয়ান টিউব কেটে দেয়। আর তারপরে হচ্ছে নেক্সট স্লাইডে পরিবার পরিকল্পনা একটু রিডিং পড়লেই হবে। IVF পদ্ধতিটা পড়তে হবে। IVF পদ্ধতি মানে কে করছে, কি বিষয়টা কি, এটা একটু পড়বা। যে স্বাভাবিক গর্ভধারণ ডিম্বনালী বন্ধ হয়ে গেলে ক্ষত হলে আসার দরকার নেই, এটা ইনভিট্রো নিষেক বলা হয়, যে IVF পদ্ধতিকে, এটা একটু পড়বা। তারপরে আসো যে একটি হচ্ছে ল্যাটিন শব্দ, অর্থাৎ কাচের ভেতরে। ইনভিট্রো মানে কি? ভিট্রো মানে কাচ, ইন মানে কি? ভেতরে। ইনভিট্রো মানে কাচের ভেতরে, ঠিক আছে। এবার টেস্ট বিবি ওই যে প্রথম হচ্ছে শর্ট টেস্ট বিবিকে লুইস ব্রাউন, এটা একটু পড়ো। তারপরে আসো রবার্ট জি অ্যাডওয়ার্ডস, যে প্রথম
মানে তত্ত্বাবধানে তার যে তত্ত্বাবধানে প্রথম টেস্টি বেবি জন্ম নেয়, এটা একটু পড়ো। তারপরে এই যে এখানে আইভিএফ পদ্ধতির ধাপসমূহ হচ্ছে স্বাভাবিক রথচক্র দমন, ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি, অগ্রগতি পরীক্ষা, ডিম্বাণু সংগ্রহ। ঠিক আছে, আরও অনেক ধাপ আছে, এগুলো ধাপগুলো রিডিং করবে। আর ডিম্বাণু উৎপাদন বাড়াতে কী দেওয়া হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন উৎপন্ন হইলেতে হচ্ছে ডিম্বাণুগুলো মানে কী বলবো, মানে ম্যাচিউর হবে আর কি। ডিম্বাণু চোষক কী বলছে? ডিম্বাণু সংগ্রহ, ডিম্বাণু চোষকের মাধ্যমে এই ডিম্বাণু সংগ্রহ, আচ্ছা, হরমোন ইনজেকশন করা হয় আর ওই ডিম্বাণু চোষকের মাধ্যমে ওই ডিম্বাণুগুলো কালেক্ট করা হয়। নেক্সট স্লাইডে আসো। শুক্রাণু সংগ্রহ করবে, তারপরে ডিম্বাণু নিষিক্তকরণ করবে। ডিম্বাণু নিষিক্তকরণের ক্ষেত্রে কি হয়েছে? ডিম্বাণু নিষিক্তকরণের ক্ষেত্রে বলছে যে নিষেকের জন্য একসঙ্গে 16 থেকে 20 ঘন্টা পেডিয়াট্রিক বা কাচের টিউবে রেখে দেওয়া হয়। আর হচ্ছে সাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন দেয় আর কি, একটু পড়লেই হবে, মানে এটার ফুল মিনিংটা পড়বা। তারপরে আসো এখান থেকে আইভিএফের সুবিধা অসুবিধা। আইভিএফের সফলতা হচ্ছে তোমার 20 থেকে 30%, মানে 20 থেকে 30%-এর ক্ষেত্রে তুমি বাচ্চার আশা করতে পারো। তার মানে তোমার হচ্ছে 70 to 80% ক্ষেত্রে তুমি বাচ্চার আশা করতে পারবে না। তারপরে আসো এখান থেকে একটু রিডিং দিলেই হবে। প্রজননতন্ত্রের সমস্যাটা ইম্পর্টেন্ট আছে। প্রজননতন্ত্রের সমস্যার মধ্যে তোমার এই যে পৃথিবীর 15% দম্পতি অনুর্বর, কিন্তু মাত্র 1 থেকে 2% দম্পতি বন্ধা বা বন্ধ। এটা খুবই ইম্পর্টেন্ট। আর বৃক্কে শুক্রাণু অনুপস্থিতিকে কি অ্যাজিওস্পার্মিয়া বলা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই 3টা লাইন পড়লেই হয়ে যাবে। তারপরে আসো নেক্সট স্লাইডে, বীজে শুক্রাণুর সংখ্যার স্বল্পতা কম, এটাকে বলা হয় একদমই থাকে না যেটা, সেটা হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া। আর যেটা কম থাকে সেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, এটা একটু পড়তে হবে। তারপরে আসো যে অটো ইমিউনিটি, 5 থেকে 10% পুরুষের হচ্ছে অটো ইমিউন প্রক্রিয়া থাকে, সেজন্য হচ্ছে মানে শুক্রাণু নিঃসরণ হলেও তোমার হচ্ছে শুক্রাণু হচ্ছে বিনষ্ট হয়ে যায় আর কি। আর প্যাম্পনি প্রেক্সাস সিরা হলে সেটাকে ভ্যারিকোসিটি বলা হয়, ভ্যারিকোসিফিলিস বলা হয়, ভ্যারিকোসিফিলিস বলা হয় আর কি। এটা আমাদের আগের বইতে ছিল না, এখন আছে, তো এটা পড়তে হবে। প্রায় 20% কিশোর এবং 15% পরিণত পুরুষ এই রোগ দ্বারা আক্রান্ত হয়। জিনগত রোগ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। আর নারী দেহে কী বলছে? 10% নারী ডিম্বপাতে ব্যর্থ হলে এটা হয়। আর 35% হচ্ছে প্রজনন অক্ষমতার কারণে, ডিম্বনালীর ক্ষতর কারণে হচ্ছে তোমার প্রজননে অক্ষম হয়ে থাকে। এটুকু পড়তে হবে। হাইলাইটেড পয়েন্ট করা মানে লাইনগুলো পড়লে এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে কি বলছে? জরায়ুর ক্ষত হয় তোমার, আগেরটা বললো ডিম্বনালীর ক্ষত, এটা হচ্ছে তোমার জরায়ুর ক্ষত। যাই হোক, তারপরে আসো শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি থাকলে, তারপরে হচ্ছে উচ্চমাত্রার ইলেজ বা প্রোল্যাক্টিন থাকলে, জন্মগত ত্রুটি থাকলে, অজানা কারণ প্রায় 10% মহিলা অজানা কারণের কারণে হচ্ছে তোমার বন্ধ্যাত্ব শিকার হয়ে থাকে। আর প্রজনন অক্ষমতার চিকিৎসা, এটা হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, এন্ডোস্কোপিক সার্জারি কী আছে এটি একটু দেখে রাখো। তারপরে আসো মানে এগুলো একটু রিডিং পড়লেই হয়ে যাবে আরগুলা। তারপরে নেক্সট স্লাইডে আসো, ভারসাম্যহীনতা, এটাও রিডিং পড়বা, কিন্তু এই যে একটা জিনিস বেশি পড়তে হবে, সেটা হচ্ছে এই যে 35 বছর বেশি বয়স্ক নারীদের দেহে হচ্ছে উচ্চমাত্রার ইস্ট্রোজেন দেখা যায়। প্রাক রথচক্র সিনড্রোমের ফলে স্তন ফুলে যায়। আর এটা আর কি দেখো যে উচ্চমাত্রার ইস্ট্রোজেনের ফলে আর কি প্রাক রথচক্রের সিনড্রোমগুলো দেখা যায়। ঠিক আছে, উচ্চমাত্রার ইস্ট্রোজেনের কারণে। ইস্ট্রোজেন এবার মনে রাখবা, ইস্ট্রোজেন তো দিয়ে, তো ইপিএমএস দিয়ে মনে রাখবা এটা। ঠিক আছে, আর হচ্ছে উচ্চমাত্রার অ্যান্ড্রোজেনেও একটা সিনড্রোম দেখা যায়, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা মনে রাখবা হচ্ছে তোমার APCOCS দিয়ে। PCOS মানে তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর এটা হয় তোমার হচ্ছে উচ্চমাত্রার অ্যান্ড্রোজেনের কারণে। তাহলে A দিয়ে মনে রাখবা, এতে অ্যান্ড্রোজেন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, PCOS। আর হচ্ছে তোমার এটা তো টেস্টোস্টেরনের, এখানে আসো যে পরিচিত টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 350 থেকে 1230 ন্যানোগ্রাম। ঠিক আছে, এটুকু বললেই হবে। আর পুরুষত্বের প্রকাশনীয়তাকে বলে অ্যান্ড্রোপোজ। নারীদের যেমন ম্যানোপজ হয়, পুরুষের অ্যান্ড্রোপোজ হয়ে যায়।
তারপরে আসো এখান থেকে যে অটোসোমাল ব্যাধি বলছে, অটোসোমাল ব্যাধিগুলো কী, ও যে ফিনাইল অ্যালানিন, তারপরে হচ্ছে ফিনাইলকিটোনুরিয়া, হ্যান্টিংটনস ব্যাধি, এগুলো একটু পড়বা, যেগুলো হাইলাইট করা সেগুলোই পড়বা। সেক্স লিঙ্ক ব্যাধি হচ্ছে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, অটিজম, ট্রাইজোমি কি, এখান থেকে যেগুলো আর কি হাইলাইটেড করা পয়েন্ট সেগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। হাইলাইটেড করা পয়েন্টগুলো পড়বা, যে ফিটাল অ্যালকোহল সিনড্রোম, মা যদি অ্যালকোহল বা মানে মদ্যপায়ী হয়ে থাকে, এখান থেকে এগুলো পড়বা। সিফিলিসে আসো, এটা হচ্ছে ক্রনিক যৌনবাহিত রোগ, এটা হচ্ছে তোমার জার্মান প্রাণীবিজ্ঞানী চাউদিন এবং ফ্রন হফম্যান এগুলো হচ্ছে আবিষ্কার করছে। সিফিলিসের জীবাণুর নামটা পড়বা। তারপরে আসো রোগের কারণে যে ট্রিপোনেমা প্যালিডাম, এটা পড়বা, ঠিক আছে। হাইলাইটেড পয়েন্টগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। 21 দিনের মাথায় লক্ষণ দেখা যায়, 10 থেকে 90 দিন হতে পারে। প্রথম লক্ষণ বেশ দেরিতে হয়, 21 দিন পর একটিমাত্র সিফিলিস ক্ষত সৃষ্টি হয়। এখানে মানে হাইলাইট করা পয়েন্টগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর VDRL টেস্ট করানো হয়, সিফিলিসের টেস্ট আর কি। আর গনোরিয়ার ক্ষেত্রে নিসারিয়া গনোরিয়া দ্বারা হয়। তারপরে আসলে যৌন মিলনের 2 থেকে 13 দিনের মধ্যে লক্ষণ খুঁজে পাওয়া যায়। পুরুষের চেয়ে মহিলা এই রোগে কম আক্রান্ত হয়। আর এই যে অপথ্যালমেটিক নিওন্যাটারাম, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। চোখের প্রদাহনে জন্ম হতে পারে শিশু, ঠিক আছে। তাই এইডসের ক্ষেত্রে আসো, এইডস কী বলছে, এই যে এইডসের ক্ষেত্রে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এইডসের ক্ষেত্রে ভালো করতে হবে, এইডসের পুনরূপ পড়তে হবে, তারপরে HIV পুনরূপ পড়তে হবে, ঠিক আছে। তারপরে যে T4 লিম্ফোসাইট যে ধ্বংস হয়ে যায়, এটা খুবই ভালো করে পড়তে হবে। তারপরে আসো আজকে এই পর্যন্তই, এগুলো রিডিং দিলেই হয়ে যাবে। CD4 সেলের পরিমাণ বলছে, এগুলো রিডিং দিবা। তারপর অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেয়, এটা করলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার একটা পেজ আছে, পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো, পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন একটি ভিডিও নিয়ে দেখা হবে। আর এই রমজানে আর ভিডিও না, আর তোমাদের বিরক্ত করব না। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো, সবার ঈদ অনেক ভালো কাটুক। আমার জন্যও দোয়া করবা, তোমাদের সবার জন্যও দোয়া। ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে দেখা হবে। আর সবাই আমার পেজের দিকে একটু লক্ষ্য রাখো, আর চ্যানেলের দিকেও একটু লক্ষ্য রাখো। আমি কিন্তু ঈদের ছুটি শুরু হয়েছে, ঠিক আছে, আমি কিন্তু পোস্ট করতে থাকবো, ঠিক আছে। আলিম স্যারের অনেক কিছু পোস্ট করা বাকি আছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি পোস্ট করতে থাকবো। ইউটিউব চ্যানেলেও পোস্ট করব, আমার পেজেও পোস্ট করবো। সো একটু লক্ষ্য রাখবা, হ্যাঁ। তো সবাই ভালো থাকবে।